নমস্কার বন্ধুদের, কি খবর? আজ আমরা কথা বলব চাঁদেলা পরিবার মামলার সম্পর্কে। এই গল্পের শুরু হয় হরিয়ানা রাজ্যের ফদাবাদ জেলার তিগাঁও থানার অন্তর্গত যশানা নামে একটি গ্রাম থেকে। এটি আসলে গ্রাম নয়, একটি ছোট শহর। এই যশানা গ্রামে ছিল একটি ৩ তলা বাড়ি, যেখানে একটি দম্পতি বাস করতেন। ঘটনা ঘটে ২০২০ সালের কোভিড সময়কালে। এই বাড়িতে থাকতেন সুখবীর চাঁদেলা এবং তার স্ত্রী মনিকা চাঁদেলা। সুখবীরের মূল বাড়ি ছিল ফদাবাদের ফতেহ চাঁদেলা সেক্টর ২১-এ এবং মনিকার বাড়ি ছিল এই যশানা গ্রামে। কিছুদিন আগে সুখবীর এখানেই নিজের প্লট কিনে বাড়ি বানিয়েছিলেন, যেখানে তিনি ও তার স্ত্রী বাস করছিলেন। কিছুটা দূরে মনিকার বাবা মায়ের বাড়ি ছিল, যেখানে তারা থাকতেন। সুখবীর তার ভাইদের সঙ্গে মিলে একটি লিকুইড ফিলিং মেশিন তৈরির কোম্পানি চালাতেন, যা বেশ সফলভাবে চলছিল। মনিকার বাবার এখানে একটি ডেইরি ব্যবসা ছিল, যেখানে তিনি দুধ বিক্রি করতেন। এই দুই পরিবারই ছিল বেশ আর্থিকভাবে সচ্ছল এবং গ্রামের মানুষ তাদের খুব সম্মান করতেন। কোনো কিছুর অভাব ছিল না। এখন যেহেতু মনিকার বাবা ডেইরি ব্যবসা করতেন, মনিকা প্রতিদিন তার বাবা মায়ের ডেইরি ফার্মে গিয়ে দুধ নিয়ে আসতেন। এটি ছিল তার প্রতিদিনের রুটিন, তিনি সেখানে গিয়ে দুধ নিয়ে আসতেন। কখনো কখনো যদি তিনি যেতে না পারতেন, তাহলে তার ছোট ভাই মনীষ দুধ পৌঁছে দিতেন। মনিকার বাড়িতে লোকজনের আসা যাওয়া চলতেই থাকত। সুখবীরের বাড়ি থেকেও তাদের পরিবার মাসে ১ বা ২ বার এখানে আসত, একে অপরের খবর নিত। তারপর আসে ১১ আগস্ট ২০২০। তখন দেশের মধ্যে করোনার জন্য লকডাউন চলছিল। কোভিডের সময় চলছিল। ১১ আগস্ট সন্ধ্যায় মনিকা ডেইরি ফার্মে দুধ নিতে যাননি। তার বাবা প্রতিদিনের মতো তার অপেক্ষা করছিলেন যে সে আসবে। ধীরে ধীরে সন্ধ্যা থেকে রাত হতে লাগল। যেসব কাস্টমাররা দুধ নিতে আসত, তারা নিজেদের দুধ নিয়ে চলে গেল, কিন্তু মনিকা আসেনি। তার বাবা ভাবলেন, হয়তো মেয়েটি কোনো কাজে ব্যস্ত ছিল, তাই দেরি হয়েছে। তিনি তার জন্য আলাদা করে দুধ রাখে, যাতে সে আস্তে আস্তে দুধ শেষ না হয়ে যায়। মনিকা যদি না আসত, তাহলে আগে ফোন করে জানিয়ে দিত, তারপর বাড়ির কেউ দুধ পৌঁছে দিত। কিন্তু আজ সে ফোন করেনি, তাই মনে হল সে নিজেই এসে দুধ নিয়ে যাবে। সময় চলে যাচ্ছিল, সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছিল, সূর্য অস্ত যাচ্ছিল। ধীরে ধীরে রাত ৮:৩০ বাজে, কিন্তু মনিকা দুধ নিতে আসেনি। এখন বাবার একটু অস্বস্তি লাগছিল। তিনি মনিকার ছোট ভাই মনীষকে ফোন করে ডেইরি ফার্মে আসতে বলেন। মনীষ দ্রুত সেখানে পৌঁছায়। বাবা তাকে জানান, তোমার বোন আজ দুধ নিতে আসেনি, এত সময় হয়ে গেছে। এটা শুনে মনীষ তার বোনকে ফোন করেন। প্রথমে ফোনটি নট রিচেবল বলছিল, তারপর সুইচড অফ। এরপর মনীষ তার জামাই সুখবীরকে ফোন করেন, কিন্তু তার ফোনও সুইচড অফ। এখন মনিকা এবং সুখবীরের ফোন একসাথে বন্ধ হতে পারে, এটি মনীষকে অদ্ভুত লাগছিল। তারা এটি করেই প্রায় আধ ঘণ্টা পার হয়ে যায়। রাত ৯টা বাজে। মনীষ নিজেই দুধের বাটি নিয়ে বোনের বাড়ির দিকে রওনা দেন। বাড়ি কাছেই ছিল। যখন ভাই বাড়িতে পৌঁছালেন, তখন দেখলেন সব লাইট বন্ধ, মেইন গেট খোলা। এত রাতে কমপক্ষে বাইরের লাইট তো অন রাখা উচিত ছিল, কিন্তু আশেপাশের বাড়ির লাইটগুলো অন ছিল। তখন ভাই গেট দিয়ে ভেতরে ঢুকে দরজা ঠকঠকিয়েছিলেন, বোনকে ডাকছিলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মিলছিল না। একটু ধাক্কা দিলে বাড়ির দরজা খুলে যায়, এবং ভেতরে একেবারে অন্ধকার ছিল, যেন বাড়িতে কেউ নেই। ভাই প্রথমে বাড়ির লাইট অন করেন, তারপর কিচেনের দিকে যেতে থাকেন। তখন তাঁর নজরে পড়ে ফ্লোরে অনেক রক্তের পায়ের ছাপ, জুতো চপ্পলের ছাপ। কিচেনের পাশেই একটি বেডরুম ছিল, সেই রুম থেকেই ওই ছাপগুলো আসছিল। যখন ভাই রুমের দরজায় পৌঁছান এবং রুমে ঝাঁকিয়ে দেখেন, তখন তাঁর রোমহর্ষক অবস্থা হয়ে যায়, চিৎকার বেরিয়ে যায়। তিনি চিৎকার করতে করতে দুধ ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যান। এখন মনীষের চিৎকার শুনে আশপাশের লোকেরা বাইরে বেরিয়ে আসেন। মনীষকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? কেন চিৎকার করছ? কেন এত ভয় পাচ্ছ? ভাই বলেন, বাড়ির ভেতরে, রুমে, বোন এবং জামাই রক্তে ভেজা অবস্থায় মাটিতে পড়ে আছেন, বাড়ির মধ্যে পুরো রক্ত ছড়িয়ে পড়েছে। এটা শুনে প্রতিবেশীরা ভেতরে ঢুকে দেখতে যান। ভেতরে ঢুকেই তাঁদেরও চমক লেগে যায়। সেই বেডরুমে মাটিতে দামাত সুখবীর এবং মেয়ে মনিকার লাশ পড়েছিল, তাদের মাথা থেকে রক্ত ঝরছিল,
তাদের হাত, পা এবং মুখে টেপ বাঁধা ছিল। পুরো গ্রামে হইচই শুরু হয়ে যায় যে জামাই এবং মেয়ের হত্যা হয়েছে। মনীষ তার বাবা-মাকে ফোন করে জানালেন যে বোন এবং জামাইয়ের সঙ্গে এমন কিছু ঘটেছে। পুলিশকেও ফোন করে জানানো হয়। তিগাঁও থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অনেক বড় র্যাঙ্কের অফিসারও ঘটনাস্থলে পৌঁছান। সুখবীর এবং মনিকার মরদেহ একে অপরের পাশে পড়েছিল, তাদের হাত, পা এবং মুখে সার্জিক্যাল টেপ বাঁধা ছিল। তাদের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই দম্পতির হত্যা অত্যন্ত নৃশংসভাবে করা হয়েছিল, এমন বর্বরতা তো কোনো পশুর সঙ্গেও করা হয় না। পুলিশ যখন ঘরের অন্যান্য অংশগুলো দেখতে গেল, তখন তারা দেখতে পেল যে বাড়ির জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে আছে, আলমারি খোলা, যেখানে যেখানে জিনিস রাখা ছিল সবকিছু ছড়িয়ে পড়েছে। পুলিশ তাদের মরদেহ ফরিদাবাদের বি.কে. সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় পোস্টমর্টেমের জন্য। সকাল হতে না হতেই পুরো গ্রামে এবং শহরে তোলপাড় শুরু হয়ে যায়, সবাই অবাক হয়ে যায়, মিডিয়া এবং নিউজ রিপোর্টাররা ঘটনাস্থলে আসে। ফরেনসিক টিম প্রযুক্তিগত তদন্ত শুরু করে ছড়িয়ে থাকা জিনিসপত্র থেকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করা শুরু হয়। এরপর লক্ষ্য করা যায় যে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র উধাও, অনেক সোনার এবং রূপোর অলংকার সেখানে ছিল না, কিছু টাকা এবং দম্পতির ফোনও পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের অনুযায়ী সুখবীরের একটি ল্যাপটপ ছিল, সেটিও সেখানে ছিল না। বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল, তবে যে কেউ এখানে এসেছিল বা আসবে, তারা ক্যামেরাগুলো ভেঙে দিয়েছিল। এরপর মনিকার বাবা তার মেয়ে ও জামাইয়ের হত্যার মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের জন্য 3টি ক্রাইম টিম গঠন করা হয়। মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে চলে যায়। বাড়ির মধ্যে থাকা গহনা এবং অন্য জিনিসপত্র চুরি হওয়ার কারণে প্রথমে মনে হয়েছিল যে এটি একটি লুটপাটের উদ্দেশ্যে করা হয়েছে, তবে প্রশ্ন উঠল, কেন লুটেরা এই বাড়িতে আসবে? এটি তো প্রধান রাস্তায় নেই, একটি কলোনিতে ছিল। সাধারণত কলোনিতে লুটপাট কম দেখা যায়, কারণ এখান থেকে পালানো কঠিন, কেউ দেখেও ফেলতে পারে, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হতে পারে যে লুটেরা এই বাড়ির দিকে আগে থেকেই নজর দিয়েছিল এবং পরিকল্পনা করে এসেছিল। এই অপরাধটি একভাবে কেউ করতে পারে না, বাড়িতে তখন অনেক সদস্য ছিল, তাদের হাত পা বাঁধা এবং মুখে টেপ বাঁধা ছিল, নিশ্চয়ই তারা প্রতিরোধ করেছে, তাদের আঘাত করা হয়েছে, সম্ভবত গুলি করা হয়েছে। এই সমস্ত কাজ করার জন্য 3 থেকে 4 জন লোক জরুরি। কিন্তু যে রকম বর্বরতা এখানে দেখা গেছে, তাতে পুলিশ ভাবতে শুরু করে যে হয়তো তারা লুটপাটের উদ্দেশ্যে আসেনি, তাদের উদ্দেশ্য ছিল শুধু হত্যা করা। কিন্তু সুখবীর এবং মনিকার কার সাথে শত্রুতা হতে পারে? পুলিশ দম্পতির পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশ্ন করা শুরু করে, তারা কি কারো সাথে শত্রু ছিল? যদি শত্রুতা থাকে, তবে এর মানে হল যে তারা এই দম্পতিকে আগে থেকেই চিনত। এরপর পুলিশ সুখবীর এবং মনিকার কল ডিটেইল বের করা শুরু করে। এই ঘটনার আশেপাশের অন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল কিনা সেটাও চেক করা হয়। পুলিশ যখন সুখবীর এবং মনিকার জীবন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে, তখন মনিকার ভাই ব্রহ্মজিৎ জানায় যে মনিকা এবং সুখবীরের 2013 সালে বিবাহ হয়েছিল, তবে তাদের কোনো সন্তান ছিল না। 2 বছর আগে এই দম্পতি এখানে তাদের বাড়ি তৈরি করে চলে এসেছিল। সুখবীর 500 গজের প্লট নিয়ে বাড়ি তৈরি করেছিলেন। মনিকা বাড়িতেই থাকতেন এবং সুখবীর প্রতিদিন সকালে তার ফ্যাক্টরিতে চলে যেতেন। তার ফ্যাক্টরি ছিল ফরিদাবাদের বড়খালে, যেখানে প্যাকেজিং এবং লিকুইড ফিলিং মেশিন তৈরি করা হতো। ব্রহ্মজিৎ আরও জানান যে তার বোন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে দুধ নিয়ে যেতেন। 1 আগস্টের সন্ধ্যায় যখন বোন দুধ নিতে আসেনি, তখন ছোট ভাই মনীষ দুধ নিয়ে যাওয়ার জন্য যায় এবং তারপর তিনি বোন ও জামাইয়ের মৃতদেহ দেখেন। সিসিটিভি ফুটেজ খুঁজতে গিয়ে পুলিশ সেই দম্পতির বাড়ির সামনে থাকা অন্য একটি বাড়ির সিসিটিভি ক্যামেরা দেখে। পুলিশ সেখানে 11 আগস্টের পুরো দিনের ফুটেজ সংগ্রহ করে এবং সেগুলি দেখতে শুরু করে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় যে তাদের মাথায় গুলি করা হয়েছিল, যা কাছ থেকে গুলি করা হয়েছিল, এবং এটি একটি দেশি কট্টার গুলি মনে হচ্ছে। তাদের শরীরে প্রতিরোধ করার চিহ্ন পাওয়া গেছে, মারপিটের চিহ্ন ছিল, এবং তাদের হাত ও মুখে সার্জিক্যাল টেপ চিপকানো ছিল। পুলিশ মনে করেছিল যে সম্ভবত খুনি কেউ মেডিকেল ফিল্ডের সাথে সম্পর্কিত হতে পারে, তবে সার্জিক্যাল টেপ নির্মাণ ক্ষেত্রেও ব্যবহার করা হয়।
তাহলে কি খুনি কোনো মিস্ত্রি বা শ্রমিক হবে? পুলিশ এই মামলার দুটি দিক থেকে তদন্ত করছিল, একটি হল লুটপাটের দিক এবং অন্যটি শত্রুতার দিক। শত্রুতার দিক নিয়ে পরিবারের সদস্যরা জানাচ্ছিলেন যে তাদের কারো সাথে কোনো শত্রুতা ছিল না, তারা খুবই মিলনসার মানুষ ছিলেন, সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সুখবীরের পুরনো বাড়ি বা নতুন বাড়ি, কোনো দিকেই তাদের সাথে কোনো রকমের রিশ ছিল না, তারা সবাই মিলেমিশে থাকতেন। অন্যদিকে তদন্তকারী দল যখন পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে, তখন একটি বড় চিহ্ন পাওয়া যায়। সেখানে দেখা যায় দুপুর 1:30 নাগাদ দুটি বাইকে চড়ে 4 জন ব্যক্তি মনিকার বাড়ির কাছে আসেন। প্রথমে একটি বাইকে 2 জন আসে এবং তাদের 2 সঙ্গীকে আসার জন্য অপেক্ষা করেন। কয়েক সেকেন্ড পর দ্বিতীয় বাইকে আরও 2 জন আসেন, একজনের কাছে একটি ব্যাগ ছিল যা সে পিঠে নিয়ে এসেছিল। সবাই মিলে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর প্রায় 4:05 মিনিট তারা বাড়ির ভিতরে থাকেন, তারপর গতিতে 2টো নাগাদ তারা বের হয়ে যান এবং 2টি বাইকে করে পালিয়ে যান। এই সমস্ত কিছু ক্যামেরায় ধরা পড়ে। এটি দুপুরের ঘটনা ছিল। পুলিশ এখন নিশ্চিত এই 4 জনই ওই হত্যাকাণ্ড করেছে এবং তাদের চুরি করা জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে পালিয়ে গেছে। পুলিশকে বাড়ির লোকজন থেকে জানতে পারা যায় যে সুখবীর প্রতিদিন সকালে তার ফ্যাক্টরিতে চলে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন। রবিবার তার ছুটি থাকত, তবে যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন ছিল 1 আগস্ট 2020, অর্থাৎ মঙ্গলবার। দেখা যায় সেদিন সুখবীর তার ফ্যাক্টরিতে গিয়েছিলেন, কিন্তু তারা যাননি, কারণ আজ সকালে তাদের পেটে ব্যথা হচ্ছিল। এখন এই সব তথ্য তো বাইরের কারোর জানার কথা নয় যে 1 আগস্ট সুখবীর এবং মনিকা বাড়িতে থাকবেন এবং সেই দিন 4 জন দুষ্কৃতকারী এসে হত্যা করেছে, তাও দুপুরের সময়। তারা দুজনের মাথায় গুলি করেছে, কিন্তু এর আওয়াজ প্রতিবেশীরা শোনেননি। এখানে সাধারণত নীরবতা থাকে, তবুও কেউ কোনো শোরগোল বা গুলির শব্দ শোনেনি। পুলিশের ধারণা হতে লাগল যে এই হত্যাকাণ্ডে নিঃসন্দেহে কাছের লোকেরাই জড়িত, কারণ অন্যথায় কেউ জানত না যে মঙ্গলবার সুখবীরের পেটে ব্যথা ছিল এবং তারা বাড়িতে থাকবেন। পুলিশের কাছে 4 জন দুষ্কৃতীর সিসিটিভি ফুটেজ ছিল, তবে তাদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। ক্যামেরা দূরে লাগানো ছিল, যার কারণে তাদের বাইকের রেজিস্ট্রেশন নম্বরও ক্যামেরায় ধরা পড়েনি। যশানা গ্রামে এক প্রতিবেশীর মতে প্রায় 1-5 দিন আগে সুখবীর একটি অডি 30 লাখ টাকা দামের গাড়ি কিনেছিলেন এবং সেই উপলক্ষে সবার জন্য পার্টি দিয়েছিলেন। এটি হতে পারে যে কোনো কাছের বা পরিচিত ব্যক্তি সুখবীরের সফলতা থেকে ঈর্ষান্বিত হয়ে এমন কাজ করেছে। এরপর পুলিশ সেই 4 দুষ্কৃতীর ফুটেজ সুখবীর ও মনিকার পরিবারের সদস্যদের দেখায়। ফুটেজ দেখার পর মনিকার ভাই ব্রহ্মজিতের স্ত্রী, অর্থাৎ মনিকার ভাবি, একজন দুষ্কৃতীকে চিনে ফেলেন। তিনি পুলিশকে জানান, এদের মধ্যে একজন আমার ভাইয়ের মতো দেখাচ্ছে। যখন পরিবারের অন্য সদস্যরা মনোযোগ দিয়ে দেখলেন, তারা সবাই একই মনে করল। এটা তো বুয়ের ভাই মনে হচ্ছে, এই ছেলে দিল্লির বজিরাবাদে থাকত, কিন্তু গত 3 মাস ধরে সে তার বোন মানে মনিকার মায়ের বাড়িতে থাকছিল। তারপর রক্ষাবন্ধনের পর এটি এখানে থেকে চলে গিয়েছিল। 2020 সালের 3 আগস্ট রক্ষাবন্ধন ছিল এবং ফুটেজে 4 জন ছেলের মধ্যে একজনের চিহ্নিত করা হচ্ছিল, যে মনিকার ভাবির ভাইয়ের মতো দেখাচ্ছিল। এটি পুলিশের জন্য একটি বড় সূত্র ছিল, সে কারণে একটি টিম বিষ্ণুর সাথে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়। বিষ্ণুকে 13 আগস্ট পর্যন্ত ফারিদাবাদের বাইপাস রোড, সেক্টর 49 এর কাছে আটক করা হয়। এই ব্যক্তি পুলিশ থেকে পালানোর চেষ্টা করছিল। এই লোকটি তার 3 বন্ধু সোনু, যতীন ও ছোটে এবং কৈলাস সিং ও কুলদীপের সাথে মিলিয়ে মনিকা এবং সুখবীরকে খুন করেছিল। এই 3 জনের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে ছিল। বিষ্ণুর কাছাকাছি ছিল তার 3 বন্ধু, যারা মিরাটের বাসিন্দা ছিল। বিষ্ণু মদ বিক্রির ব্যবসার সাথে যুক্ত ছিল এবং পুলিশের মতে তার 3 বন্ধু মাঝে মাঝে অবৈধ মদ পাচারও করত। এভাবেই সোনু, যতীন এবং কুলদীপ বিষ্ণুর সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব গড়ে তোলে। তারা কিছুটা অপরাধপ্রবণও ছিল। 13 আগস্ট পর্যন্ত বিষ্ণু গ্রেপ্তার হয়ে যায় এবং তার মাধ্যমে পুলিশ 3 জনকেও মিরাট থেকে গ্রেপ্তার করে ফারিদাবাদে নিয়ে আসে। বিষ্ণু তাদের বলেছিল যে এক ব্যক্তির হত্যা করতে হবে এবং তার বাড়ি থেকে লাখ লাখ টাকার সামগ্রী পাওয়া যেতে পারে, যা তারা রাখতে পারবে।
এই লোভের কারণে তারা তিনজন যুক্ত হয়। ভিষ্ণুর পরিকল্পনা ছিল শুধু খুন করার, কিন্তু সে তার বন্ধুদের লুটপাট করার লোভ দেখিয়ে তাদের এই ষড়যন্ত্রে জড়িত করে। এখন যেহেতু ভিষ্ণু মনিকার ভাবি ভাই, মনিকা তাকে ভালোভাবে চেনে। ভিষ্ণু মানা গ্রামে অনেক মাস বসবাস করেছিল, তাই সে সব রাস্তাঘাট এবং বাড়ির পরিস্থিতি ভালোভাবে জানত। বাড়িতে কতগুলো ক্যামেরা রয়েছে, কোথায় সেগুলি স্থাপিত, এসবও সে জানত। পরিচিতির কারণে সে সহজেই মনিকার বাড়িতে প্রবেশ করতে পারে। প্রথমে তারা সুখবীরকে সার্জিক্যাল টেপ দিয়ে বাঁধে, তার মুখে টেপ আটকে দেয় যাতে সে চিৎকার না করতে পারে। এখন যেহেতু মনিকা ভিষ্ণুকে চিনত, সে পুলিশকে জানাতে পারত, কিন্তু এই অপরাধীরা শুধু সুখবীরকে খুন করতে চেয়েছিল। তবে তারা ভাবল, যাতে পরে ধরা না পড়ে, তাই মনিকার হাত পা বাঁধে এবং তার মুখে টেপ লাগিয়ে দেয়। এতে বেশ কিছু প্রতিরোধ এবং মারপিট হয়। তারপর তারা দেশি কট্টা দিয়ে স্বামী স্ত্রীর মাথায় গুলি করে। এরপর তারা বাড়িতে লুটপাট করে দুজনের মোবাইল ফোন, ল্যাপটপ নেয়, সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, আলমারিতে থাকা গহনা এবং কিছু টাকা চুরি করে, এবং তারপর পালিয়ে যায়। তাদের মনে হয়েছিল তারা সব প্রমাণ ধ্বংস করে ফেলেছে, ক্যামেরাগুলি ভেঙে ফেলেছে এবং কেউ তাদের আসা যাওয়া দেখেনি। যেহেতু এটি লকডাউন সময় ছিল, তাই কেউ বাড়ির বাইরে বের হচ্ছিল না, তারা চারজন গ্রাম গলির মধ্য দিয়ে পালিয়ে যায়। কিন্তু তারা খেয়াল করেনি যে পাশের বাড়িতেও একটি ক্যামেরা ছিল। এরপর পুলিশ ভিষ্ণুকে জিজ্ঞাসা করল, তুমি কেন তাদের হত্যা করেছিলে? এরপর সে যা কারণ বলেছিল তা ছিল বেশ চমকপ্রদ। ৩ আগস্ট ২০২০, অর্থাৎ রক্ষাবন্ধন দিনের সময়, যখন ভিষ্ণু তার বোন মানে মনিকার ভাবি থেকে রাখি বাঁধাচ্ছিল, তখন বোন তাকে একটি কথা বলেছিল। সে বলেছিল যে সে একটি সমস্যায় আচ্ছন্ন। মনিকার স্বামীর কাছে তার কিছু অশ্লীল ছবি এবং ভিডিও ছিল, যার কারণে সে তাকে ব্ল্যাকমেল করছিল। সে ঠকিয়ে সমস্ত ছবি এবং ভিডিও তার ফোনে ট্রান্সফার করে নিয়েছিল। ব্ল্যাকমেলিংয়ের কথা শুনে ভিষ্ণুর রক্ত গরম হয়ে ওঠে। রাখি বাঁধার সময় বোন ভাইকে তার সমস্যা জানায়, তাই তার সমাধান করা অত্যন্ত প্রয়োজন ছিল। ভিষ্ণু সরাসরি সুখবীরকে খুন করার সিদ্ধান্ত নেয়। যদিও ব্ল্যাকমেলিংয়ের বিষয়টি মনিকাকেও জানা ছিল, যার ফলে কিছু মাস আগে পুলিশ তাদের তদন্তে আরও জানতে পারে যে এতে মনিকার ভাই ব্রহ্মজিৎ জড়িত ছিল। সে ছিল মূল চক্রান্তকারী। তার স্ত্রীকে ব্ল্যাকমেল করছিল জিজা, সুখবীর। যখন তার স্ত্রীর সঙ্গে মনিকার ঝগড়া হয়েছিল, তখন ব্রহ্মজিৎ ঠিক করে নেয় যে কিছু করতে হবে। কিন্তু রক্ষাবন্ধন দিন, যখন ভিষ্ণু বোনের কাছ থেকে এই কথা জানতে পারে এবং সে খুন করার পরিকল্পনা করে, তখন ব্রহ্মজিৎ তার সাথে যোগ দেয়। অনুমান করা হয় যে ভিষ্ণু কিছু অস্ত্র সংগ্রহ করে ব্রহ্মজিৎকে দেয় এবং সপ্তাহান্তে ব্রহ্মজিৎ সেগুলি তার কাছে রাখে। ১১ আগস্ট ব্রহ্মজিৎ ভিষ্ণুকে জানায় যে তার জিজা, সুখবীর আজ পেটের ব্যথায় ভুগছে এবং সে বাড়িতে থাকবে। তারপর ভিষ্ণু ব্রহ্মজিতের সাথে দেখা করে সমস্ত অস্ত্র নিয়ে নেয়। সেগুলি ছিল সেই ব্যাগে যা ফুটেজে এক ছেলেকে পিঠে ঝুলানো অবস্থায় দেখা যায়। সুখবীরের ভাইয়ের কথায় সুখবীরকে বদনাম করা হচ্ছে। কয়েক মাস আগে সুখবীর তার শ্বশুরবাড়ির লোকজন এবং মনিকাকে অভিযোগ জানিয়েছিল যে ব্রহ্মজিতের স্ত্রী তাকে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠাচ্ছিল। এই কারণেই মনিকা এবং ভাবির মধ্যে ঝগড়া হয়েছিল। নিজের সম্মান বাঁচানোর জন্য মনিকার ভাবি বলছিল এবং তার ভাইকে বদনাম করছিল। তারা তো আর জীবিত নেই যে নিজেদের কথা বলতে পারে, তাই সঠিক ঘটনা কি তা কিভাবে জানা যাবে? পুলিশ বলছে, মনিকার স্বামী এবং ব্রহ্মজিতের স্ত্রীর মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল এবং সেই ভিডিও এবং ছবি সুখবীর নিজেই তার ফোনে তুলে এবং রেকর্ড করেছিল। পুলিশ 18 আগস্টের মধ্যে খুনের মাস্টারমাইন্ড মনিকার ভাই ব্রহ্মজিৎকেও গ্রেপ্তার করে এবং তার স্ত্রীর সাথে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি ছিল সে তার ভাইকে সব জানিয়ে দিয়েছিল, কিন্তু তাকে জানানো হয়নি যে সে ননদ এবং তার স্বামীর খুন করবে। তাকে কিছুই জানা ছিল না, উল্টো সে প্রথমে ভাইয়ের পরিচয় দিয়েছিল। পুলিশের কাছে খুনে ব্যবহৃত দুটি দেশি কট্টা, একটি পিস্তল, একটি জীবিত কার্তুজ এবং মিরাট শহরের কাছে দুটি পৃথক ঝোপ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার হয়। এই দুইটি বাইক মিরাট থানার প্রতাপপুর এলাকা থেকে চুরি হয়েছিল। এরপর পুলিশ ভিষ্ণুর বাড়ি থেকে যতীন বা জাতিনের নির্দেশে একটি সোনার ঝুমকা এবং ২,০০০ টাকা উদ্ধার করে।
এখন পর্যন্ত এই মামলা আদালতে রয়েছে, তবে যেমন এক ভাই তার বোনের জন্য দুইজনকে খুন করল, ঠিক তেমনি অন্য ভাই তার বোন এবং শ্বশুরকে খুন করিয়ে দিল। এখন তাদের জীবনভর জেল খাটতে হবে, তাদের উপর খুনির তকমা লাগেছে যা কখনো মুছে যাবে না। তাহলে আমরা এই গল্প এখানেই শেষ করি। আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।